আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার নিয়ে কিছু আলোচনা করব, যেখানে অলরেডি আমরা এই জিনিসপাতিগুলা আবিষ্কার করে ফেলছি এবং বিভিন্ন সাফল্য অর্জন করছি। এই সাফল্যগুলা কোন কোন ক্ষেত্রে আমরা কি কি সাফল্য অর্জন করতে পারছি অলরেডি, এগুলো নিয়েই আলোচনা। দেখো তো কি বলছে, শস্য উন্নয়নে, তার মানে এই যে আমাদের ফসল, শস্য উন্নয়নে আমরা কি কি ব্যবহার দেখতে পারতেছি। দেখো, ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে পোকামাকড় প্রতিরোধী জাত উদ্ভাবন করা, ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন করা, আগাছানাশক সহনশীল জাত উদ্ভাবন করা, তারপরে পুষ্টিমান বৃদ্ধি, তারপরে প্রতিকূল পরিবেশে সহনশীল জাত। এই যে উদ্ভিদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, যেগুলো অবশ্যই আমাদের জন্য উপকারী। দেখো, পোকামাকড় যদি তোমার ফসলকে আক্রমণ করতে না পারে সেক্ষেত্রে তোমার জন্য ভালো, ভাইরাস যদি তোমার ফসলগুলোকে আক্রমণ করতে না পারে কত ভালো, তাই না? সেক্ষেত্রে আমরা শস্য উন্নয়নে এই জিনিসগুলো দেখব। চলো দেখি একটা একটা করে কি বলছে। পোকামাকড় প্রতিরোধী জাত, এই জাতটা উৎপন্ন করার জন্য আমরা কি ব্যবহার করছি? বিটি নামক ব্যাকটেরিয়া ব্যবহার করছি, যেটা হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনেসিস। ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক এই যে ব্যাকটেরিয়াটা, এটা ব্যবহার করে আমরা বিটি ভুট্টা, বিটি তুলা গাছ এগুলো তৈরি করতে পারছি, বিটি কটন, বিটি বেগুন। এই যে ফসলগুলা ভুট্টা, ধান, কটন এবং বেগুন, ওদের নামের শুরুতে বিটি কেন? কারণ ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যবহার করে তৈরি করছি। এখন এটার ফলে কি হইল? পোকামাকড় প্রতিরোধী জাত তৈরি হইল। কোন পোকামাকড়গুলা? মথবর্গীয় এবং গোবরে পোকা মাটিতে থাকে। ওই মাটিতে থাকা এই যে ক্যালিওপটেরা বা লেডিওপটেরা, ওরা আমার ফসলকে আর ক্ষতিগ্রস্ত করতে পারতেছে না। তাহলে আমি শস্য উন্নয়ন করতে পারলাম, মানে শস্য ক্ষেত্রে একটা সাফল্য অর্জন করতে পারলাম। এরপর দেখো, ভাইরাস প্রতিরোধী জাত, এটা কিভাবে তৈরি করছি? এখানে ব্যবহার করছি ভাইরাসের যে কোট প্রোটিনটা, ওই কোট প্রোটিন জিন ব্যবহার করে আমি টমেটোতে যে ভাইরাসটা আক্রমণ করে, যেটাকে আমরা বলি টিওএমভি, এই যে টিওএমভি, টমেটো মোজাইক ভাইরাস। এরপরে পাট গাছকে আক্রমণ করে কে? টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এই যে ভাইরাসগুলা, এই ভাইরাস যাতে আমার ফসলগুলোকে কোনো ক্ষতি করতে না পারে, সেক্ষেত্রে আমি এই ভাইরাসের ভাইরাল কোট প্রোটিনটা ব্যবহার করে এই জাতের উদ্ভিদগুলা তৈরি করলাম। দেখো, টমেটো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, তারপরে টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, এই ফসলগুলো তৈরি করলাম। সেক্ষেত্রে কি হচ্ছে? পেঁপের ক্ষেত্রেও আছে, পেঁপে পাপায়া রিং স্পট ভাইরাস। এই ভাইরাসগুলা এখন আমার ফসলকে আক্রমণ করলেও আমার ফসলে কোনো ক্ষতি হচ্ছে না, কারণ আমার ফসল হচ্ছে এগুলো প্রতিরোধী হয়ে গেছে। আবার আলুর ক্ষেত্রে আমরা লেড ব্লাইট প্রতিরোধী গোল আলুর জাত দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এই যে ফসলগুলা, এগুলো আমি কিভাবে তৈরি করছি? ভাইরাস প্রতিরোধী করে তৈরি করছি। তাহলে এটা অবশ্যই একটা ভালো দিক। এরপরে আগাছানাশক, মাটিতে যদি আগাছা থাকে সেক্ষেত্রে ওই আগাছাগুলো সব পুষ্টি উপাদান নিয়ে নিতে পারে, মাটির যে খনিজ পুষ্টিগুলো আছে ওগুলো আগাছা নিয়ে নিতে পারে, এবং তোমার যে ফসল তখন কম পুষ্টি পাবে, যার জন্য আমরা আগাছানাশক ব্যবহার করি। এখন আগাছানাশক যদি তুমি ব্যবহার করো সেক্ষেত্রে আমার ফসলগুলোরও ক্ষতি হইতে আমরা দেখি, যার জন্য আমরা আগাছানাশক প্রতিরোধী একটা বা আগাছানাশক সহনশীল উদ্ভিদ তৈরি করব। যদি তুমি মাটিতে আগাছানাশকও দাও সেক্ষেত্রে ওই উদ্ভিদগুলোর বেশি ক্ষতি হবে না। তাহলে আমরা এখানে কি ব্যবহার করছি? একটা ব্যাকটেরিয়া ব্যবহার করছি, যে ব্যাকটেরিয়াটা ব্যবহার করে আমরা টমেটো, সয়াবিন, ভুট্টা, তুলা এবং ক্যানোলার উদ্ভিদ তৈরি করছি। যে উদ্ভিদগুলার মাটিতে আমি আগাছানাশক দিলেও আমার আগাছাগুলো মরে যাচ্ছে, কিন্তু উদ্ভিদগুলার কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে এটা একটা ভালো দিক। এরপরে পুষ্টিমান বৃদ্ধি করার জন্য আমি এখানে কি ব্যবহার করছি? বিটা ক্যারোটিন জিন। বিটা ক্যারোটিন হচ্ছে ভিটামিন এ। এই ভিটামিন এটা আমি ভাতের ভিতরে বা চালের ভিতরে দিয়ে দিছি। চাল থেকে আমরা কি জানি? ভাত হয়। সেক্ষেত্রে তুমি ভাত খাইলে আগে শুধু শর্করা পাইতা, এখন ভাতের সাথে তুমি ভিটামিন এও পেয়ে যাচ্ছ। তাহলে এই যে ভিটামিন এ তোমার এক্সট্রা করে খাওয়া লাগতেছে না। আমরা জানি ভিটামিন এ এর অভাবে শিশুদের রাতকানা রোগ হয়, তাহলে এই ভাত খাইলে তোমার রাতকানা রোগ হবে না। ভালো না ব্যাপারটা? তাহলে আমরা শস্য ক্ষেত্রে উন্নয়ন করলাম। এরপরে আসো প্রতিকূল পরিবেশ সহনশীল। প্রতিকূল পরিবেশ বলতে ধরো তোমার খরা হইল বা বন্যা হইল, এরকম পরিবেশে তো গাছপালাগুলো মরে যাবে। বন্যার পানিতে অনেক দিন যদি গাছের শিকড় ডুবে থাকে সেক্ষেত্রে গাছের জন্য তো ক্ষতিকর। অথবা যদি পানি না পায়, খরার মৌসুম হয়, সেক্ষেত্রে উদ্ভিদগুলো মরে যেতে পারে। কিন্তু আমি এরকম একটা উদ্ভিদের জাত তৈরি করলাম, যেই জাতটা কি করতেছে? লবণাক্ততা সহনশীল, মানে ওই যে সমুদ্রের আশেপাশের এলাকায় আমরা কি জানি মাটিতে লবণ বেশি থাকে।
এখন অধিক লবণ থাকলেও তো সমস্যা, কিন্তু আমি যেই ফসলগুলো আবিষ্কার করলাম, যে ধান গাছটা, যে তামাক গাছটা, ওগুলার আর এই অধিক লবণে কোনো অসুবিধা হয় না। আবার খরা সহিংসু, যদি মাটিতে কোনো পানিও না থাকে সেক্ষেত্রে ওদের কোনো অসুবিধা হয় না। তাহলে আমি ধান আর তামাক গাছের ক্ষেত্রে এই সাফল্যটা অর্জন করতে পারছি। এরপরে আসো শস্য ক্ষেত্রে তো আমরা এত এত উপকার দেখলাম। এরপরে আসো প্রাণীর ক্ষেত্রে, আমরা এরকম কিছু প্রাণী তৈরি করছি যে প্রাণীগুলা তোমার হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড, মানে ওদের ভিতরে আমি নতুন বৈশিষ্ট্য দিয়ে দিছি। কি কি দেখো তো, এই যে গবাদি পশুর দুধে আমিষের পরিমাণ বাড়ায় দিছি, এখানে আমি একটা প্রোটিন সি সমৃদ্ধ জিন দিয়ে দিলাম ওই গবাদি পশুটার ভিতরে। সেক্ষেত্রে আমি কি দেখতে পাইলাম, ওই গবাদি পশুর দুধে এখন বেশি পুষ্টি উপাদান আছে, এটা ভালো একটা দিক। তারপরে আকার ও মাংসের উৎপাদন বৃদ্ধি। আকার ও মাংস উৎপাদন বৃদ্ধি, মানুষের গ্রোথের জন্য যে হরমোনটা কাজ করে, গ্রোথ হরমোন, যেটা আমাদেরকে বৃদ্ধিপ্রাপ্ত হইতে সাহায্য করে, ওইটা আমরা প্রাণীর ভিতর দিয়ে দিছি। যার ফলে কি হয়েছে, এই যে আমাদের গবাদি পশুগুলা, ওই গবাদি পশু অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে। ওই যে আমরা হাইব্রিড বলি না, অনেক মোটা তাজা গরু হচ্ছে। সেক্ষেত্রে এই যে হাইব্রিড যে প্রাণীগুলা, এগুলো আমাদের অধিক জনসংখ্যার যে খাদ্যের চাহিদা ওইটা পূরণ করতেছে। তাহলে হিউম্যান গ্রোথ হরমোন ব্যবহার করে আমি এরকম প্রাণী, গৃহপালিত প্রাণী তৈরি করতে পারলাম। এরপরে আসো পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি। এই জায়গায় আমরা ভেড়ার ক্ষেত্রে যে পশম তৈরি হয়, ভেড়ার পশমের গুণগত মান বৃদ্ধি করব। আমরা জানি ভেড়ার পশম থেকে আমরা যে কুশি কাটার মাধ্যমে মাফলার, কার্ডিগ্যান, সোয়েটার এগুলো তৈরি করতে পারি। সেক্ষেত্রে ভেড়ার পশমটা যদি অনেক বেশি গুণগত মান সমৃদ্ধ হয়, সেক্ষেত্রে আমরা চওড়া দামে এটা বিক্রি করতে পারবো। এখানে ব্যাকটেরিয়ার দুইটা জিন ব্যবহার করা হয়েছে, সিস ই আর সিস এম। এই জায়গাটা কিন্তু এমসিকিউতেও আসে, মনে রাখো, সিস ই আর সিস এম, এই দুইটা আমরা ভেড়ার ভিতরে দিয়ে দিছি। যার ফলে কি হয়েছে, ভেড়ার উন্নত মানের পশম হচ্ছিল। তাহলে আমরা প্রাণীর ক্ষেত্রে এই সাফল্যটা দেখলাম। এবার মৎস্য উন্নয়নে, মাছের বৃদ্ধির জন্য আমরা স্যামন মাছের একটা গ্রোথ হরমোন আছে, স্যামন মাছের গ্রোথ হরমোন অন্য মাছগুলোর ভিতর দিয়ে দিব। নর্মাল যে মাছগুলা, মাগুর, কমন কার্প, লইট্টা, তেলাপিয়া, এই যে মাছগুলা, ওদের ভিতরে যখন আমি স্যামন মাছের বৃদ্ধির হরমোনটা দিয়ে দিলাম, দেখো স্যামন মাছের বৃদ্ধির হরমোনটা যখন দিয়ে দিলাম, তখন এই মাছগুলোর আকার পূর্বের তুলনায় 60 গুণ বেড়ে গেছে। তাইলে দেখো কত বড় হয়ে যাচ্ছে। এখন বড় মাছ থেকে আমরা অধিক জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করতে পারবো। ভালো হইলো এই দিকটা। এরপরে চিকিৎসা ক্ষেত্রেও আমরা কতগুলো সাফল্য অর্জন করেছি। কি বলছে দেখো তো, ভাইরাস প্রতিরোধী যে ঔষধ, বিভিন্ন ঔষধ আবিষ্কার করতে পারছি আমরা চিকিৎসা ক্ষেত্রে, এই সাফল্যগুলো অর্জন করছি। কি কি দেখো তো, ঔষধ যেটা ইস্ট থেকে তৈরি করছি। হেপাটাইটিস বি এর ঔষধের নাম হচ্ছে ইন্টারফেরন। হেপাটাইটিস বি এর জন্য আমরা যে ঔষধটা তৈরি করছি ওইটার নাম ইন্টারফেরন। এই ঔষধটা আমরা ইস্ট থেকে ব্যবহার করছি। তাহলে হেপাটাইটিস বি কি, জন্ডিস। জন্ডিস হইলে অবশ্যই এটা আমাদের জন্য খারাপ, যার জন্য আমরা এটা প্রতিষেধক হিসেবে ইন্টারফেরন তৈরি করছি। এখন ইন্টারফেরন ব্যবহার করার মাধ্যমে আমরা জন্ডিস থেকে পরিত্রাণ পাইতে পারবো। তারপরে ইনসুলিন উৎপাদনের ক্ষেত্রে, ইনসুলিন কি, তোমার যদি ডায়াবেটিক্স হয়, ডায়াবেটিক্স তো এখন ঘরে ঘরে সবার থাকে, সেক্ষেত্রে ডায়াবেটিক্স হইলে আমরা জানি হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়। এখন গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে ওইটা আমাদের নিয়ন্ত্রণে আনা লাগবে, কমিয়ে আনা লাগবে। সেক্ষেত্রে আমরা ইনসুলিন ইনজেক্ট করতে দেখি, তাই না? এই ইনসুলিনটা তৈরি করব কিভাবে? ইনসুলিনটা আমরা ইকোলি ব্যাকটেরিয়া বা এসিরেশিয়া কোলি ব্যাকটেরিয়া এবং ইস্ট, এই দুইটার কম্বিনেশনে তৈরি করব। কি তৈরি করছে দেখো, এই যে বহুমূত্র বা ডায়াবেটিক্স রোগের জন্য আমরা ঔষধ, যেটা হচ্ছে ইনসুলিন তৈরি করলাম। এরপরে মানব বৃদ্ধির হরমোন উৎপাদন। অনেক ক্ষেত্রে আমরা দেখি না যে মানুষরা বৃদ্ধিপ্রাপ্ত হয় না বা লম্বা হয় না, বামনত্ব একটা রোগ আছে না, মানুষজন হচ্ছে বামনের মতো থেকে যায়। সেক্ষেত্রে এই বামনত্ব রোগটা থেকে পরিত্রাণের জন্য আমরা একটা ঔষধ তৈরি করছি, যে ঔষধটা ইকোলি ব্যাকটেরিয়া এবং ইস্ট ব্যবহার করে, ইকোলি এবং ইস্ট দুইজনকে ব্যবহার করে আমরা কি তৈরি করছি দেখো, বামনত্ব রোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ। এটা সেবন করলে কি হবে, মানুষজন লম্বা হয়ে যাবে। তারপরে দেখো গ্রানুলোসাইড ম্যাক্রোফাজ স্টিমুলেটিং ফ্যাক্টর বা কলোনি উদ্দীপক উপাদান। এখন এইটা উৎপাদন করছি কি দিয়ে, ইকোলি ব্যাকটেরিয়া এবং ইস্ট দিয়ে। দেখো এই যে চিকিৎসা ক্ষেত্রে সবগুলা কিন্তু ইকোলি আর ইস্ট, ইকোলি ইস্ট, কিন্তু শুধুমাত্র হেপাটাইটিস বি এর ক্ষেত্রে শুধু ইস্ট এই ছত্রাকটা ব্যবহার করছি। মানে এখানে কিন্তু ইকোলি নাই, সবগুলাতে ইকোলি আছে, কিন্তু এখানে শুধু একটা ইস্ট ছত্রাক ব্যবহার করছি। এটা এমসিকিউতে আসে,
কারণ সবগুলো সেম, শুধু এটাই আলাদা, এই জন্য এটা এমসিকিউতে অনেক সময় আসে। সেক্ষেত্রে এই যে ক্যান্সার চিকিৎসার ঔষধ, আমরা কি জানি ক্যান্সারের কোনো প্রতিষেধক নাই বা ক্যান্সার হইলে কোনো রক্ষা নাই, এরকম আমরা কথা শুনে আসতেছি। কিন্তু এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এটা ব্যবহার করে কিন্তু আমরা ক্যান্সারের জন্য ঔষধ তৈরি করা শুরু করে দিছি। এরপরে আসো পরিবেশ সুরক্ষায়। পরিবেশ দূষণ রোধে আমরা সিউডোমোনাস নামক একটা ব্যাকটেরিয়া তৈরি করছি। এই সিউডোমোনাস ব্যাকটেরিয়াটা কি করে, তোমার পরিবেশ থেকে হাইড্রোকার্বনগুলা বা তেলগুলা খেয়ে ফেলে। কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থগুলো বের হয়ে মাটিতে মিশে যাচ্ছে, পানিতে মিশে যাচ্ছে, দূষিত হচ্ছে। এখন ব্যাকটেরিয়া কই থাকে? মাটি, পানি, বাতাস সব জায়গায় থাকতে পারে। সেক্ষেত্রে ওই ব্যাকটেরিয়াগুলো কি করবে, তেল এবং হাইড্রোকার্বনগুলোকে দ্রুত নষ্ট করে দিবে। তাহলে কি হচ্ছে, পানি থেকে যদি তোমার তেলগুলা খেয়ে নেয়, পানি পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই সিউডোমোনাস ব্যাকটেরিয়াটা ব্যবহার করে এরকম পরিবেশ সুন্দর রাখতে পারতেছি। এরপরে বর্জ্য অপসারণ। এই যে জেনেটিক্যালি মডিফাইড অণুজীব ব্যবহার করে আমরা কি করলাম, বর্জ্য পদার্থ যেমন হচ্ছে তোমার পেট্রোলিয়াম, কয়লা খনির এলাকা দূষণমুক্তকরণ, শিল্প বর্জ্য শোধন, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গঠন। তার মানে আমাদের পরিবেশ সুরক্ষিত রাখার জন্য আমরা এই যে ব্যাকটেরিয়াগুলো ব্যবহার করে পরিবেশটাকে সুন্দর রাখতে পারতেছি। আমাদের পরিবেশ তো আমাদের দ্বারাই দূষিত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের পৃথিবীটাকে বা আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এটা ব্যবহার করে আমরা এত সাফল্য অলরেডি অর্জন করে ফেলছি। তাহলে এই যে ব্যবহারগুলা, কি কোন ব্যাকটেরিয়া বা কোন অণুজীব ব্যবহার করলাম, কি কি সাফল্য অর্জন করলাম, এই জিনিসগুলা মনে রাখা লাগবে। কারণ এগুলো হচ্ছে তোমার বড় প্রশ্নের জন্য যেমন গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।